নির্ভীক উত্তরের আজকের সুপার এক্সক্লুসিভ ফেসবুক লাইভ শুরু করার ঠিক আগে বলে নি, বেহালা পূর্ব দেখছেন লম্বকর্ণের মতো ছবি। আমরা দেখেছিলাম না লম্বকর্ণ বলে একটি চরিত্র। এ দেখুন, মাথার পেছনে পদ্ম ফুলটা এমন মনে হচ্ছে লম্বকর্ণ। এটা হচ্ছে বেহালা পূর্বর প্রার্থী ভারতীয় জনতা পার্টির। ওর নাম হচ্ছে শঙ্কর শিকদার। আজ পেঁয়াজের খোসা ওয়ান্স অ্যান্ড ফর এভার ছাড়িয়ে দেব এই শঙ্কর শিকদার, ভারতীয় জনতা পার্টি বেহালা পূর্বের প্রার্থীর। আর এই চিটিংবাজ প্রতারকটার খেলা, প্রতারণা খেলা, একথা টাইগার, ধুরন্ধর খেলা। ধুরন্ধরকে আজকে যদি বন্দর না বানিয়ে দেয় তাহলে এই চ্যানেলের নাম নির্ভীক উত্তর নয়। কিন্তু বিস্ফোরক এই দুটো প্রতারকের আবার ছবি দেখিয়ে দিই। এই দু পিস প্রতারক দুটোই ভারতীয় জনতা পার্টির প্রার্থী। অনেকে ভাবতে পারেন বেহালা পূর্বর প্রার্থী কি করলো তাতে আমার কি। কেউ ভাবতে পারেন উত্তরপাড়ার প্রার্থী ভারতীয় জনতা পার্টির কি করলো তাতে আমার কি। দেখুন, বিধানসভায় বসা অনেক দূরের কথা, জনপ্রতিনিধি হওয়ার লড়াইতে সামিল একটা বাংলাদেশি আর একটা চিটিংবাজ, এটা ভারতবাসী হিসেবে, বাংলাভাষী হিসেবে আমরা মেনে নেব না। এবং কেন্দ্রের শাসন ক্ষমতায় থাকা যে রাজনৈতিক দলটি এই প্রতারক আর এই বাংলাদেশি, এই দুটো মালকে বিধানসভার লড়াইতে নামিয়েছে, তার মানে তারা কত বড় ক্ষতিকর এলিমেন্ট এই বাংলা তথা এই দেশের জন্যে, আমার ভারতবর্ষের জন্যে, সেটা তো প্রমাণ হওয়াটা আমার আপনার জন্য প্রয়োজন। আজ নির্ভীক উত্তর প্রমাণ করে দেবে। কিন্তু ঠিক লাইভটা শুরুর আগে একটা ভিডিও আমার চোখে পড়ল। ভিডিওটা দেখাবো আপনাদের, তারপরে যাব বাকি লাইভে। সর্বপ্রথম একটা বিষয় একটু অ্যাড্রেস করি। গতকাল সন্ধ্যা থেকে শুরু করে ভবানীপুর কেন্দ্রে বেশ কিছু ঘটনা ঘটেছে, তার সাক্ষী আপামর বাংলাভাষী। কি ঘটেছে? তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী সমর্থক, যারা ফ্যাম কমিউনিটি নামে সারা বাংলা জুড়ে সোশ্যাল মিডিয়ার লড়াইকে একটা অন্য ধরনের ডিসিপ্লিনের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের অন্যান্য সোশ্যাল মিডিয়া কর্মীদের মতোই এগিয়ে নিয়ে যান, সেই হেন ফ্যাম কমিউনিটি নামক একটি সমষ্টি তাদের সমর্থকদের ওপর ভারতীয় জনতা পার্টির হামলা এবং পরবর্তীতে সেই ভারতীয় জনতা পার্টির হামলাকারী শ্লীলতাহানিকারীদেরকে কোনো ধরনের পেনাল্টি না করে আক্রান্ত এই ফ্যাম কমিউনিটির ছেলে মেয়েদেরকে, ওই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদেরকেই ইলেকশন কমিশনের অধীনস্থ পুলিশ তুলে নিয়ে যায়। আমি যখন এই বিষয়টি নিয়ে একটু তত্ত্ব তালাশ করলাম, সর্বপ্রথম যে বিষয়টা উঠে এলো সেটা হচ্ছে উৎসটা কি। ঘটনার উৎসটা হচ্ছে, আমি আবারও বলছি, ফ্যান কমিউনিটির ওপর হওয়া হামলা বা এই যে পুরো বিষয়টা, এই বিষয়গুলোর সঙ্গে আজকের লাইভের কোনো সম্পর্ক নেই। কিন্তু আমি যদি এই বিষয়টা না বলে আজকে অন্য বিষয় নিয়ে কথা বলা শুরু করি,
তাহলে সামাজিক কর্তব্য পালন করা থেকে আমি বিরত রয়ে যাব, যেটা আমি কোনোদিনও হতে দেব না। এই ফ্যান কমিউনিটির ওপরে হামলা, পোস্টার ছেঁড়াছড়ি, এই বিষয়টার উৎসটা হলো পবিত্র কালীঘাট মন্দিরকে কেন্দ্র করে একটি ব্যানার ভবানীপুর বিধানসভা জুড়ে দেখা গিয়েছিল। সেখানে লেখা ছিল ৪ঠা মের পরে ভবানীপুরে পাঠা বলি হবে। কেউ বলির পক্ষে, বা হিন্দুরা বলে বলি, ইসলাম ধর্মাবলম্বীরা বলেন কুরবানি। এই কুরবানি বা বলির পক্ষে কেউ হতে পারেন, বিপক্ষে কেউ হতে পারেন, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। কিন্তু পাঠা বলি ভবানীপুরে তথা পবিত্র কালীঘাটের মায়ের কাছে পাঠা বলি দিয়ে উৎসর্গ করা হবে, এহেন মানত যদি কোনো হিন্দু ধর্মের জাতক বা জাতিকা করেন এবং তাতে যদি কেউ বাধা সৃষ্টি করে, আমার প্রশ্ন, এটা হিন্দুত্বের অপমান কি অপমান নয়? আপনি পশু বলির বিপক্ষে হতে পারেন, আপনি অ্যানিমাল রাইটস নিয়ে কথা বলতে পারেন, কিন্তু পাঠা বলি করা থেকে কেউ কাউকে বলপূর্বক আটকালে সেটা হিন্দু ধর্মের বিরুদ্ধাচরণ কিনা? ফ্যান কমিউনিটি তথা এই বাংলার কিছু মানুষ, তারা নিজেদের ধর্মাচারিত করতে চেয়েছিলেন মায়ের কাছে পাঠা বলি উৎসর্গ। এবার কেউ যদি পাঠা বলি দেখে নিজেকে পাঠা বলে মেনে নেয়, কারোর যদি পাঠা বলি শব্দটা দেখে একবারও সন্দেহ হয় যে তার মা হয়তো মানুষের জন্ম না দিয়ে পাঠার জন্ম দিয়েছে, এই দোষটা যে ভাবছে তার, নাকি যে ব্যানার লাগিয়েছে তার? কেউ যদি কোথাও লেখে যে তারকেশ্বরে একটা জন্তু ঘুরে বেড়াচ্ছে, তাকে বলি দিয়ে, সেই পাঠাও বলি দিয়ে উৎসর্গ করা হবে ঈশ্বরের কাছে, তারপরে যদি কোনো ব্যক্তি ভাবে যে জন্তু বা ছাগল বলতে তাকে বলা হয়েছে, তাহলে এটা তার নিজস্ব, এটা তার সেলফ কনফিডেন্স যে আমি ছাগল। যে নিজেকে ছাগল ভেবে আনন্দে উৎফুল্ল হয়ে তারকেশ্বরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ওই ছাগলের এক টুকরো ভিডিও আপনাদেরকে দেখাবো। তার কারণ এই লাইভটা শুরু করার ঠিক 2-3 মিনিট আগে এই ভিডিওটা আমি দেখলাম। এই নাটকটা আপনাদেরকে দেখিয়ে শুরু না করলে অপরাধ হবে। ভিডিওটা মন দিয়ে দেখুন। এর বেশি ভিডিওটা দেখানোর কোনো প্রয়োজনীয়তা আছে? সন্তু পান যে ছাগলের নামের পোস্টার দেখে নিজেকে ছাগল ভেবে গর্বিত বোধ করে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েছে। সন্তু পান রাস্তা দিয়ে যাচ্ছে, তৃণমূল কর্মীরা স্লোগানিং করেছেন, পতাকা দেখিয়েছেন। সন্তু পান রুদ্রনীল ঘোষকে নকল করতে গিয়ে জড়িয়ে ধরে এক তৃণমূল কর্মীর সঙ্গে কিছু বাক্য বিনিময় করছে। ওই আলু, ওর তো আলুই সর্বস্ব,
সদ্যপানের আলুই আছে একটা, ওই আলুটাই ও দু হাতে এরম করে চেপে ধরে তারকেশ্বরে ঘুরে বেড়াচ্ছে। তো এই যে আলু, এই আলুর সংক্রান্ত যে দোষ, সেই আঁকড়ে সেই সম্বল করে সন্তুপান ভোটের লড়াইতে। আপনারা কি দেখলেন ভিডিওটায়? সন্তুপান কথা বলতে বলতে হঠাৎ করে বাসি রজনীগন্ধা স্টিকের মতো করে পড়ে গেল। সন্তুপানকে এই ভিডিওতে আপামর বাংলাভাষী কেউ নিগৃহীত, প্রহৃত, আক্রান্ত হতে দেখেনি। সন্তুপান পড়ে গেল। আরেকবার ভিডিওটা পরে যখন রেকর্ডেড লাইভ দেখবেন আরেকবার দেখে নেবেন। সন্তুপান পড়ে গেল, এক ভদ্রমহিলাকে জাপটে ধরে উঠে পড়ল, ক্যামেরা ঘুরে গেল। যতক্ষণে আবার ক্যামেরা ফিরল, দেখা গেল ভদ্রমহিলা হতচকিত, কারণ সন্তুপান আবার পড়ে গেছে। সন্তুপানের শীঘ্র পতন, এর দায়িত্ব তৃণমূল নিতে পারে না। ভবানীপুরে শুভেন্দু অধিকারী নিজেকে পাঠা ভাবছে। আমরা বলেছিলাম চোর চোর চোরটা শিশির বাবুর ছেলেটা। যদি শুভেন্দুর মনে এই ছিল তাহলে পাল্টে দিতাম গান, স্লোগান পাল্টে দিতাম, বলতাম চোর চোর চোরটা শিশির বাবুর পাঠাটা, বলে দিতাম। পাঠান নামে পোস্টার দেখে অফেন্ডেড হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমি বলছি এগুলো তো ইয়ার্কি মজায় বললাম। ভারতীয় জনতা পার্টি অ্যাকচুয়ালি কি চেষ্টা করছে? আবারও বলছি, এই দুটো চিটিংবাজের, এই চিটিংবাজটা আর এই চিটিংবাজটা, ভারতীয় জনতা পার্টির দুটো প্রার্থী, একটা চিটিংবাজ, একটা বাংলাদেশি। বাড়ির ঠিকানা এবং কেচ্ছা কেলেঙ্কারির যাবতীয় ফাইল আজকে খুলে দেবো। তার আগে বলতে তো আমায় হবেই এই বিষয়টা। ভারতীয় জনতা পার্টি 2021 সালের নির্বাচনের প্রাক্কালে কি করেছিল? মমতা বন্দ্যোপাধ্যায়কে নোংরা থেকে নোংরাতর কমেন্ট, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তার পরিবারকে, তার সন্তানদের নিয়ে নোংরামি, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি কর্মী সমর্থক সকলকে নিয়ে নোংরামি, বাংলার মনীষীদের নিয়ে নোংরামি। এই সবকিছু ভারতীয় জনতা পার্টি 21 সালের আগে করেছে, 24 সালের আগে করেছে, 19 সালের আগে করেছে, আবার 26-এর আগে করছে। এটা এরা কেন করে? তার কারণ ভোটে জেতার দম এই রাস্কেলগুলোর নেই। মার্ক মাই ওয়ার্ডস, রাস্কেলগুলোর যে কমিশন, অমিশন, टॉमी युक्त कमीशन, कुत्तों का नाम टॉमी होता है, टॉमी युक्त कमीशन इक्वल्स टू टॉमिशन। টমিশনের কাছে গিয়ে কাঁদলে কাঁদো, নির্ভীক উত্তর বলেছে এই রাস্কেলগুলোর জেতার দম নেই, অন রেকর্ড বলেছে। এরা যে এই নাটকটা, এই নোংরামিটা এখন থেকে করছে, এর কারণ এরা স্টেজ রেডি করছে ইলেকশনের পরে পোস্ট পোল ভায়োলেন্স বলে চিৎকার করার জন্য। আমি পাড়ার নেতা জগা, ভারতীয় জনতা পার্টির পাড়ার এই জগা গজা, আমি এদের নিয়ে মাথা ঘামাই না। কিন্তু ভারতীয় জনতা পার্টি একটা দিকে তৃণমূল কংগ্রেসের থেকে অনেকটা এগিয়ে। কেমন? তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের কোনো কর্মী ভারতীয় জনতা পার্টির কোনো কর্মীকে বলতে পারে দেখে নেব। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এগুলো বলেন না। ভারতীয় জনতা পার্টির পাড়ায় পাড়ায় এই জগার গজারা যা বলে, মঞ্চে দাঁড়িয়ে ওদের নরেন্দ্র মোদী আর অমিত শাহ একই কথা বলে। মোদী কি বলেছে? বাংলার বুকে দাঁড়িয়ে বলে গেছে 4 तारीख के बाद चुन चुन के बदला लिया जाएगा। অমিত শাহ কি বলেছে সম্প্রতি? অমিত শাহ বলেছে উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে। এখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এই উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে আর 4 তারিখের পরে বেছে বেছে বাড়ি থেকে টেনে টেনে বার করে জবাব চাওয়া হবে। এই নোংরামিগুলো অমিত শাহ, নরেন্দ্র মোদী তো শিখিয়ে দিয়ে চলে যাচ্ছে। শিখছে কারা? এই ভারতীয় জনতা পার্টির পাড়ায় পাড়ায় এই জগা গজা, প্রমোদ সিং এরা। এতে কি হচ্ছে? এরা মোদী আর অমিত শাহের ডায়লগগুলো শিখে
এগুলো তৃণমূল কর্মীদেরকে গিয়ে বলছে তোকে উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেবো, তোকে 4 তারিখের পরে বাইরে বের করে ঘর থেকে টেনে বের করে চুনচুনকে বদলা নেব। মোদি সাহের শেখানো বুলি পাড়ায় পাড়ায় ভারতীয় জনতা পার্টির ক্যারিয়াকার্তারা তৃণমূল কর্মীদেরকে বলছে। এবার আপনি ভাবুন, রক্ত মাংসের মানুষ তো 4 তারিখে যখন সুপার মেজরিটি নিয়ে তৃণমূল সরকারটা গঠন হবে, তৃণমূল যখন ক্ষমতায় ফিরবে, তারপরে এই উল্টো করে ঝুলিয়ে সোজা করার দাওয়াই, চুনচুনকে বদলা নেওয়ার দাওয়াই, বাড়ির মেয়েদেরকে, তৃণমূল কর্মীদের সমর্থকদের বাড়ির মেয়েদেরকে নাকি টেনে টেনে রাস্তায় বের করে পিঠে করানো শেখানো হবে। এটা হচ্ছে বিজেপির বুলি। এর পাল্টা যখন সাধারণ মানুষ, তৃণমূল কর্মী সমর্থক এবং সাধারণ বাংলার মানুষ যখন এর পাল্টাটা ভারতীয় জনতা পার্টিকে দেবে, তখন পোস্ট পোল ভায়োলেন্স বলে কাঁদলে হবে? কাঁদলে হবে? ভারতীয় জনতা পার্টি এইটা করানোর জন্যই এটা করে। ভারতীয় জনতা পার্টি জোর করে মাঠটা খাওয়ার জন্যই এই নোংরামিটা করছে। অতি সৌহার্দ্যপূর্ণ কিছু তৃণমূল কর্মী সমর্থক তারা বলছে ফ্যাম কমিউনিটি যেটা করেছে ভুল করেছে। আমি বলছি তবু তো কিছু করেছে, তবু তো কিছু করেছে। 4টে লোকাল নেতার পদলেহন করে ফাটকায় নাম তো কিনতে চায়নি। আমি অন রেকর্ড বলছি, ফ্যাম কমিউনিটির সঙ্গে এ দল সে দল যে দলেরই হোক, যে নোংরামি কালকে যারাই করেছে, আর কারোর কাছে থাক না থাক, আমার কাছে কিন্তু নামগুলো আছে। সেই ব্যক্তি, সেই হেন ব্যক্তিদের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভারতীয় জনতা পার্টি হোক, অন্য যে কোনো দল হোক, বা যদি শাসক দলও হয়, যে বা যারা তৃণমূল কর্মী সমর্থক তথা ফ্যাম কমিউনিটির ওপর এই নোংরামিটা গতকাল মঞ্চস্থ করল, চুনচুনকে বদলা লিয়া জায়গা, অমিত শাহের ভাষায় বলি উল্টো করে ঝুলিয়ে সোজা করব। আমার নাম আর আমার ট্র্যাক রেকর্ডটা গুগল করে নাও। আমি উল্টো করে ঝুলিয়ে লাস্ট 10 বছর ধরে অনেককে সোজা করেছি, তুমি যে দলেরই যে হও না কেন। হলুদ গেঞ্জি পরে যে ছেলে মেয়েগুলো বাংলাদ্রোহীদের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার সারাটা বছর, তাদের গায়ে হাত মানে আমার গায়ে হাত, তাদের গায়ে হাত মানে বাংলার আপামর গণতন্ত্র প্রেমীদের গায়ে হাত। ওই হাত র্যাপিং পেপারে মুড়ে তোমায় বো বেঁধে উপহারে দেব। যাদের হাত তারা মনে রেখো, কান খুলে শুনে রাখো, আমার নাম অনিন্দ্য চৌধুরী। এই জানোয়ারটাকে দেখুন, শঙ্কর শিকদার, কোনো ভূমিকা নিষ্প্রয়োজন। শঙ্কর শিকদার দেখিয়ে দিচ্ছি, একজন বৃদ্ধা ভদ্রমহিলার ছবি দেখাচ্ছি, আমাকে ক্ষমা করবেন কিন্তু দেখাতে হচ্ছে, তার কিছু কারণ আছে, বলে দেব। দেখতে পাচ্ছেন ছবিটা? এইবার এতক্ষণ অনুরোধ করিনি, এইবার অনুরোধ করছি লাইভটা শেয়ার করা চালু করুন। এইবার অনুরোধ করছি প্রয়োজনে ক্লিপ কেটে সারা বাংলায় ছড়িয়ে দিন। ভদ্রমহিলাকে দেখুন। এই ভদ্রমহিলার বিরুদ্ধে আমাদের এক লাইনও কোনো বক্তব্য নেই। এই ভদ্রমহিলা সম্পর্কে ভারতীয় জনতা পার্টির বেহালা পূর্ব কেন্দ্রের বিধানসভা প্রার্থী শঙ্কর শিকদারের জন্মদাত্রী মা। শঙ্কর শিকদারের মা বলে তাকে আমরা অপমান করব, এতটা ছোট লোক, এতটা নীচ মনস্ক আমরা নই, তার কারণ আমরা বিজেপি নই। ইনি শঙ্কর শিকদারের মা। আবার দেখিয়ে দিচ্ছি, শেয়ার করুন, চালু করে দিন, চালু করে দিন, এটাকে শেয়ার করে বাংলার ঘরে ঘরে পৌঁছানো চালু করে দিন। শঙ্কর শিকদারের মা যে জায়গায় দাঁড়িয়ে
এই চিটিংবাজ বাংলাদেশি শঙ্কর শিকদারের মায়ের সঙ্গে তার এই ছবিটা পোস্ট করেছে শঙ্কর শিকদার নিজে 28 অক্টোবর 2023। লিখেছে, মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই ইহার চেয়ে নাম যে মধুর 3 ভুবনে নাই। হ্যাঁ, সত্যি মায়ের থেকে মধুর নাম আর 3 ভুবনে নেই। কিন্তু শঙ্কর শিকদারকে এবং বাংলার মানুষকে আমি একটুখানি বাংলার মানুষকে জানাতে চাই, শঙ্করকে জিজ্ঞেস করতে চাই, যে মা 3 ভুবনে যার নামের মতো আর নাম হয় না, তোমার এই মা কোথায় থাকেন শঙ্কর? শঙ্কর শিকদার, মাই নেম ইজ অনিন্দ্য চৌধুরী। তোমার যেইখানে গিয়ে কান্নাকাটি করার করে আসো, আমার প্রথম প্রশ্ন শঙ্কর শিকদার, তোমার মা, আমাদের প্রণম্য জেঠিমা কোথায় থাকেন? কোথাকার নাগরিক? বাংলার মানুষ শেয়ার করছেন তো? এবার বলি, বাংলাদেশের বরিশাল ডিভিশনের পিরোজপুরে বাড়ি শঙ্কর শিকদার, ভারতীয় জনতা পার্টির বেহালা পূর্বের প্রার্থী। বর্তমান সময় যখন এই লাইভ করছি, আপনি লাইভ দেখছেন, আজও বাংলাদেশের নথি অনুসারে শঙ্কর শিকদারের মা একজন বাংলাদেশি নাগরিক। তার নিবাস বাংলাদেশের বরিশাল ডিভিশনের পিরোজপুর জেলায়। কি বলছেন? কোথায় আছেন? আরে নির্ভীক উত্তর ম্যাপ দিয়ে দেখিয়ে দেবে। এই দেখুন, এটা হচ্ছে পিরোজপুরে সেই লোকালিটি যেখানে শঙ্করের বাড়ি, যেখানে তার মায়ের নিবাস এবং যেখানে ওই ছবিটি তোলা। শঙ্করের বাড়ির নিয়ারেস্ট ল্যান্ডমার্ক সৎসঙ্গ প্রার্থনা কেন্দ্র পিরোজপুর হিন্দু টেম্পল। শঙ্কর শিকদার তার বাড়ির একদম সন্নিকটে মজুমদার হাউস এবং মৃদুলা মঞ্জিল, এই নদীর পাশ বরাবর একটু মফস্বল এলাকা পিরোজপুর, বাংলাদেশের বরিশাল ডিভিশন। শঙ্কর শিকদার ভারতীয় জনতা পার্টির, বরিশালের প্রার্থী বলতে গেছিলাম মুখ ফসকে, ভারতীয় জনতা পার্টির বেহালা পূর্বের প্রার্থী মাকে নিয়ে দাঁড়িয়ে আছেন। মিথ্যে স্কুল সার্টিফিকেট, 96 সালের মিথ্যে স্কুল সার্টিফিকেট বার করে এই শঙ্কর শিকদার অতি বড় ভারতীয় সেজে ঘুরে বেড়াচ্ছে। মা তাকে বাংলাদেশের বরিশালে। শঙ্কর শিকদার অকাত থাকে প্রমাণ করো, মা কই? মা কই? কোথায় থাকেন? কোন দেশের নাগরিক? সিএ এর দায়িত্বে শঙ্কর শিকদার ছিল ভারতীয় জনতা পার্টির তরফে। আমি জানি সিএ এর দায়িত্ব তাদের দেওয়া হয়েছিল যারা বাংলাদেশ থেকে আগত শরণার্থীদেরকে নাগরিকত্ব দেওয়ার কাজটা করবে, ডকুমেন্টারি কাজটা। এ তো দেখছি বাংলাদেশিকেই সিএ করার দায়িত্ব দিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। মোবাইলের দোকানের মালিক, দিল্লির নেতাদের 3টে 4টে 5টা করে অ্যাপেল আইফোন গিফট করা শঙ্কর শিকদার বাংলাদেশি, বেহালা পূর্বে ভারতীয় জনতা পার্টির প্রার্থী। বেহালা পূর্বের মানুষ জানতেন শঙ্কর শিকদারের মাকে কোনোদিন বেহালায় দেখেছেন, বাংলায় দেখেছেন, কলকাতায় দেখেছেন? দেখতে পারেন, ঘুরতে এসেছিলেন হয়তো। শঙ্করের মা হয়তো ঘুরতে এসেছিলেন, আর আপনি জানেনই না যে শঙ্করের মা বাংলাদেশি। আমার মা যদি ভারতীয় হন তবে আমি ভারতীয়। যদি সিএ তে কেউ এসে থাকে, গোটা পরিবারটাই ভারতীয় নাগরিকত্বের পদপ্রার্থী। এটা কেমন নাগরিকত্বের খেলা, যেখানে মা বাংলাদেশি আর ছেলে নাকি ভারতবাসী, যেখানে মা বাংলাদেশে থাকেন পিরোজপুর বরিশাল ডিভিশন,
আর ছেলে এখানে ভাওতাবাজি নথি দিয়ে বলছে 1996 সালে স্কুলে পড়তো, ভারতীয় নাগরিক। কি করে সম্ভব? কি করে সম্ভব? আর এই মালগুলোর নাম এসআইআর এর তুল্যকে। আমি কারণ নাম নেব না, বাংলার মানুষকে বলছি, আগামী 7 দিনের মধ্যে ভারতীয় জনতা পার্টির এমন এমন সব মহারথীদের এসআইআর কেলেঙ্কারি নির্ভীক উত্তর ডকুমেন্ট সহ, ভিডিও এভিডেন্স সহ আপনাদের সামনে তুলে ধরবে যে আপনাদের মাথা ঘুরে যাবে। ভারতীয় জনতা পার্টির বিধানসভার প্রার্থী তারা, তাদের এসআইআর কেলেঙ্কারি ডকুমেন্টস, ভিডিও এভিডেন্স সহ আপনাদের দেখাবো 7 দিনের মধ্যে, নির্ভীক উত্তরের পর্দাতেই দেখাবো। এই বাংলাদেশিটাকে কি করে আমরা ভারতবর্ষে মেনে নিচ্ছি? এই বাংলাদেশিটাকে কি করে ভারতীয় জনতা পার্টি বেহালা পূর্বে বিধানসভায় প্রার্থী করলো? কোন অধিকারে এই বাংলাদেশি ভারতবর্ষে ঘুরে ঘুরে বলছে, বাংলার বুকে ঘুরে ঘুরে বলছে তাকে ভোট দিতে হবে, তিনি বিধায়ক হবেন, তিনি অমুক করবেন, তিনি তমুক করবেন? হাউ ইজ দিস পসিবল? শঙ্কর শিকদার, আমি তার মাকে নিয়ে বাড়তি একটা কথাও বলতে চাই না। তিনি যে দেশেরই হন, মায়েরা মাই হয়, তার মাকে নিয়ে আমি কিচ্ছু বলতে চাই না। কিন্তু তার মা যে বাংলাদেশি, এটা তো সত্যি কথা রে বাবা। পারবে এটা শঙ্কর শিকদার মিথ্যা প্রমাণ করতে? এবার দেখুন সর্বকালের সর্বোচ্চ চিটিংবাজ, এটাকে দেখুন, সর্বকালের সর্বোচ্চ চিটিংবাজ, এরকম প্রতারক আমি সিনেমাতেও দেখিনি। ও বলছে ওকে নাকি সিনেমা, ওকে নিয়ে নাকি সিনেমা হয়েছে একথা টাইগার। আমি বলছি ওকে নিয়ে সিনেমা হয়েছে, শিবপ্রসাদ করেছেন বাংলা সিনেমা বহুরূপী। ও একটা ঠগ, একটা জোচ্চোর। ওটার নাম হচ্ছে দীপাঞ্জন চক্রবর্তী। মহিলাদের সঙ্গে প্রতারণা করে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য প্রেসারাইজ করা, মহিলাদেরকে নোংরা গল্প পাঠানো, মহিলাদেরকে কুপ্রস্তাব দেওয়া, সমস্তটা নির্ভীক উত্তরের পর্দায় শুনেছেন। এই মিথ্যেবাদী চোরটা এত বড় চোর, ওর হলফনামা হাতে নিয়ে আজকে আপনাদেরকে বলবো, বলে দিচ্ছি। 7ই এপ্রিল 2026, 7ই এপ্রিল 2026 স্ট্যাম্প দেওয়া আছে। এটা দীপাঞ্জনের সই। দীপাঞ্জন চক্রবর্তী ভারতীয় জনতা পার্টির উত্তরপাড়ার প্রার্থী। 7ই এপ্রিল 2026 দীপাঞ্জন চক্রবর্তী নিজের হলফনামার 17 নম্বর পৃষ্ঠায় 11 নম্বর অনুচ্ছেদে বলছে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, উত্তর হচ্ছে নো। দীপাঞ্জন চক্রবর্তী, এই দেখুন, এই সেই উত্তর আপলোড করে দেবো। বাংলার স্বার্থে, আপনাদের স্বার্থে, নির্ভীক উত্তরের সঙ্গে যারা রয়েছেন তাদের স্বার্থে আপলোড করে দেবো। সৌগত বাবু লিখছেন ওনাদের ওখানে প্রার্থী হয়েছে, বাড়ি বাড়ি পৌঁছে দিন দাদা। কত বড় চোর জোচ্চোর, সব এখানে দেখিয়ে দেবো, ডকুমেন্টস আপলোড করে দেবো। 7ই এপ্রিল 2026 নিজের হলফনামায় এই জোচ্চোর দীপাঞ্জন বলছে এডুকেশনাল কোয়ালিফিকেশন নো। বাবু নো, হাই হতে পারে, লো হতে পারে, মাধ্যমিক হতে পারে, উচ্চ মাধ্যমিক হতে পারে, গ্রাজুয়েশন হতে পারে, স্কুল পাস হতে পারে, পোস্ট গ্রাজুয়েশন হতে পারে, পিএইচডি হতে পারে, এনিথিং হতে পারে। ওর এডুকেশনাল কোয়ালিফিকেশন নো। ও রেগে গেছে, না করে দিয়েছে নো। 7ই এপ্রিলের পরে 24 ঘন্টার মধ্যে সেই দীপাঞ্জনের 3 লাইনের এডুকেশনাল কোয়ালিফিকেশন চলে এলো। 8ই এপ্রিলের হলফনামা দেখছেন, নিচে স্ট্যাম্প দেওয়া আছে। আগের পৃষ্ঠাটা ছিল 7ই এপ্রিল, এটা 8ই এপ্রিল 2026। এটা হচ্ছে দীপাঞ্জনের সই। 8ই এপ্রিলের হলফনামায় দীপাঞ্জন বলল, কালকে বলেছিলাম আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন নো,
আজকে মনে পড়েছে আমি পড়াশোনা করেছি স্যার। কি পড়াশোনা? এত বড় ফেরেববাজ চিটিংবাজ এই দীপাঞ্জন চক্রবর্তী, দেখুন কেমন ভাবে ওকে ধরবো এবার। ও তো নাকি দেশ বিদেশে ঘুরে ঘুরে ভারতের শত্রুদের ধরেছে, এই চিটিংবাজটাকে আমি এবার কেমন ভাবে ধরবো দেখুন। ও লিখেছে মাই এডুকেশনাল কোয়ালিফিকেশন ইজ আন্ডার ব্যাচেলার অফ কমার্স কাঁচরাপাড়া কলেজ, ব্যাচেলার অফ কমার্স কাঁচরাপাড়া কলেজ, কল্যাণী ইউনিভার্সিটি, 1986। কি বুঝলাম এর থেকে? কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ করেছে 1986 সালে। 1986 সালে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের থেকে গ্র্যাজুয়েশন পাশ করেছে দীপাঞ্জন চক্রবর্তী, ভারতীয় জনতা পার্টির উত্তরপাড়ার বিধানসভার প্রার্থী। বোঝা গেছে? পরের লাইন, হায়ার সেকেন্ডারি কল্যাণী পান্নালাল স্কুল, 1984। দেখবেন 7 তারিখে বলেছিল এডুকেশনাল কোয়ালিফিকেশন নো, 8 তারিখে হায়ার সেকেন্ডারিটা হচ্ছে ছাপার অক্ষরে, আর ব্যাচেলার অফ কমার্স মানে বিকমটা হচ্ছে হাতে লেখা। বুঝতে পারছেন? আপলোড করে দেবো, কেউ চিন্তা করবেন না, সব আপলোড হবে, সবকা হিসাব হোগা। এই কমেন্ট সেকশনেই আপলোডটা করবো লাইভের পরে। এখন দেখাচ্ছি, দেখুন না শান্ত হয়ে। তাহলে 7 তারিখে যার এডুকেশনাল কোয়ালিফিকেশন নো, 8 তারিখে তার মনে পড়লো আমি পড়াশোনা করেছি, মনে পড়ে অর্ধেকটা মনে পড়লো, ছাপার অক্ষরে হায়ার সেকেন্ডারি, হাতের লেখায় বিকম। কেন দেখালাম? আমি আপনাকে কি বললাম? ও বলছে ও স্কুল পাস করেছে, হায়ার সেকেন্ডারি পাস করেছে 84-তে, আর বিকম পাস করেছে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে 86-তে। মানে ও কত বছরের বিকম করলো? 2 বছরের। কলেজ যাওয়ার আগে স্কুলেরটা দেখিয়ে নেব, দেখিয়ে নি। ও স্কুলের নাম কি? কল্যাণী পান্নালাল স্কুল। যখন আপলোড করব ডকুমেন্টটা এই লাইভের কমেন্ট সেকশনে মিলিয়ে নেবেন। ওর স্কুলের নাম হচ্ছে কল্যাণী পান্নালাল স্কুল। এই দেখুন সেই স্কুলের ছবি। আপনারা উল্টো দেখছেন জানি, কিন্তু এটা পান্নালাল আর এটা যে ইনস্টিটিউশন লেখা, এটা তো আপনার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আপলোড করে দেবো, আবার বলছি, দেখবেন, মিলিয়ে নেবেন। আমি হরগোবিন্দ বালিকা বিদ্যালয় ফর বয়েজে যদি পড়ি, আমি সেটা পরবর্তী সময় হরগোবিন্দ বালিকা বিদ্যালয় ফর বয়েজ থেকে পাল্টে হরগোবিন্দ স্কুল সরকারি নথিতে লিখতে পারি কোনোদিন? আমি কি বলতে চাইছি বুঝুন। আপনি রামকৃষ্ণ মিশনে পড়তেন, আপনি আচমকা পরবর্তী সময় পটাশ করে রামকৃষ্ণ স্কুল লিখে দেবেন কোথাও? আমি কোনো ইনস্টিটিউশনের সাথে কোনো ইনস্টিটিউশনকে তুলনা করছি না, কোনো তুল্যমূল্য বিচার করছি না। আমি বলছি স্কুলটার নাম পান্নালাল ইনস্টিটিউশন। আপনি বলবেন এটা নতুন ফলক, এই দেখুন পুরনো ফলক দেখাচ্ছি। এটা আজ থেকে 1 যুগ আগের ছবি। ওই দেখুন ওপরে লেখা পান্নালাল ইনস্টিটিউশন, পাশে লেখা 1956। যে স্কুলে পড়েছে বলে ভারতীয় জনতা পার্টির উত্তরপাড়ার এই চিটিংবাজ প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী দাবি করছে, যে স্কুল থেকে সে হায়ার সেকেন্ডারি করেছে বলে, সেই স্কুলটার নাম সে বলছে পান্নালাল স্কুল। অথচ 1956 সাল থেকে সেই স্কুলটার নাম পান্নালাল ইনস্টিটিউশন। নিউ বিল্ডিং, ওল্ড বিল্ডিং। আমি বলছি আরে বাবা নির্ভীক উত্তর তো এটা। আমি যদি চাই ওর পাকস্থলীর ছবিও আপনাকে দেখিয়ে দিতে পারি। এটা তো নির্ভীক উত্তর রে বাবা। ওর স্কুলের 1 যুগ পুরনো ছবি আমি বের করে দিয়েছি, যেটাকে ও নিজের স্কুল বলে দাবি করছে।
তুই স্কুলে পড়েছিস, তুই নিজের স্কুলের নাম জানিস না? ছাগলামি হচ্ছে। যত রাজ্যের, অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম ঠিক বলেছিলেন, যত রাজ্যের চোর চিটিংবাজ মাতাল ফাতাল এইসব এসে ভারতীয় জনতা পার্টিরা তৈরি হয়েছে। টপ টু বটম চোর চিটিংবাজ মাতাল, টপ টু বটম। আবার একটু ফিরে যাই, হায়ার সেকেন্ডারি কল্যাণী পান্নালাল স্কুল 1984, তার উপর লেখা ব্যাচেলার অফ কমার্স কল্যাণী ইউনিভার্সিটি 1986। তাহলে কি দাঁড়ালো? 84-তে হায়ার সেকেন্ডারি পাস করে 86-তে গ্র্যাজুয়েট হয়ে গেছে, মানে 2 বছরের কোর্স। এমন এমন কিছু ভাষা মুখে চলে আসে যেগুলো বলা ঠিক না, বিশ্বাস করুন। সরকারি নথি টাইমস অফ ইন্ডিয়ার আর্কাইভ থেকে আপনাদের পড়ে দিচ্ছি, হ্যাঁ, শুনবেন মন দিয়ে। ও বলেছে 84-তে ও এইচএস পাস করেছে, 86-তে ওর গ্র্যাজুয়েশন কমপ্লিট। এবার শুনুন, 84 সালে ভারতে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি ছিল ইন্টারমিডিয়েট বা উচ্চ মাধ্যমিক স্তরের পর 2 বছরের কোর্স। এই অবধি ঠিক আছে? তার মানে ও সত্যি কথা বলছে? শুনুন না, এত তাড়াহুড়োর কি আছে? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মানে ইউজিসি 3 বছরের স্নাতক কাঠামোতে পরিবর্তনের নির্দেশ দেয়, যা 1986 সালের জুন মাসে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। ধরা যেতে পারে যে তাহলে 1986 সালে 3 বছরের গ্র্যাজুয়েশন কোর্স চালু হওয়ার আগেই চিটিংবাজ দীপাঞ্জন পাস করে গেছে, ধরা যেতে পারে। আপাতত ধরুন, তারপরে তো ধরাবো। কিন্তু এই পরিবর্তনের আগেও অনেক প্রতিষ্ঠান 2 বছরের কাঠামোতেই পরিচালিত হচ্ছিল। মানে 86-র এই পরিবর্তনের আগেও অনেক ইনস্টিটিউশন, অনেক কলেজ, অনেক ইউনিভার্সিটি ইউজিসি রেজিস্টার্ড, তারা 2 বছরের গ্র্যাজুয়েশন কোর্স করাতো। ক্লিয়ার এই অবধি? এবার আর টাইমস অফ ইন্ডিয়ান একদম ইউজিসি লোগো আছে, ইউজিসির ডেটা ফেচ করে বলছি আপনাদের। 1984 সালে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি মানে ব্যাচেলার ডিগ্রি ছিল 10+2 পদ্ধতি অনুসরণকারী একটি 3 বছরের মেয়াদী প্রোগ্রাম। কি বললাম? চিটিংবাজ দীপাঞ্জন বলছে ও 84-তে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, 86-তে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বেরিয়ে গেছে, মানে 2 বছরের কোর্স। ইউজিসির নথি বলছে 1984 সালে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি মানে ব্যাচেলার ডিগ্রি, ওর যেটা লিখেছে ব্যাচেলার অফ কমার্স, একটি 3 বছর মেয়াদী প্রোগ্রাম ছিল। এই কাঠামোটি কলা, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের সাধারণ ও অনার্স ডিগ্রির ক্ষেত্রে প্রযোজ্য ছিল। সাধারণ মানে জেনারেল এবং অনার্স ডিগ্রি। কলা মানে আর্টস, বিজ্ঞান মানে সায়েন্স, আর বাণিজ্য মানে হচ্ছে সেই কমার্স, যেই কমার্সের ডিগ্রি দীপাঞ্জনের আছে। এবার আমাকে বলুন, যখন কল্যাণী বিশ্ববিদ্যালয় ইউজিসির ডকুমেন্ট যখন বলছে কল্যাণী বিশ্ববিদ্যালয় 1984 সালে 3 বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রি করাতো ব্যাচেলার আর জেনারেলে কমার্সে, তাহলে কোন জাদু বলে এই ফেরেববাজ দীপাঞ্জন চক্রবর্তী 2 বছরে ওই 3 বছরের ডিগ্রিটা পেয়ে গেল? কোন জাদু বলে? ভারতীয় জনতা পার্টির উত্তরপাড়ার প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী, ওর লড়াই না তো মীনাক্ষীর সঙ্গে না তো শীর্ষান্নর সঙ্গে, মানে না তো সিপিএম এর বিরুদ্ধে না তো তৃণমূলের বিরুদ্ধে। দীপাঞ্জন চক্রবর্তী ভারতীয় জনতা পার্টির উত্তরপাড়া বিধানসভার প্রার্থী,
ওর লড়াইটা আসলে নোটার সাথে, এটা আমরা জানি। ও নোটাকে হারানোর চেষ্টা করছে, নোটা বলছে আমাকে দেখ, ও বলছে আমাকে দেখ, এ আমরা জানি। তাও আমি তো ওর ফেরেববাজিটা ধরিয়ে দেব, তার কারণ আমার কথা হচ্ছে এই চিটিং বাসটাকে টিকিট দিল কে? এই চিটিং বাসটাকে শ্রমিক ভট্টাচার্য বুকে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে উত্তরপাড়ায়, শুভেন্দু গিয়ে বলছে ফৌজি সাহাব। তাহলে চিটিং বাজকে এন্ডোর্স করলে সেও তো চিটিং বাজ, মাতাল। তিন বছরের কল্যাণী বিশ্ববিদ্যালয়, আর ইউজিসির থেকে তো আমি আপনি বেশি জানি না। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ইউজিসি বলছে যে 84 সালে তৎকালীন সময় 3 বছরের গ্র্যাজুয়েশন কোর্স ছিল, যদিও অন্যান্য জায়গায় 86 থেকে শুরু হয়েছে, কিন্তু কিছু বিশ্ববিদ্যালয়ে আগে থেকেই 3 বছরের কোর্স করা, তো তার মধ্যে কল্যাণী বিশ্ববিদ্যালয় অন্যতম। এক যাত্রায় তো পৃথক ফল হয় না, একটা বিশ্ববিদ্যালয়ে তো 4টে কলেজে 4টে নিয়ম চলবে না, একটা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মানে তো একটাই নিয়ম চলবে, নাহলে অধীনস্থ হওয়ার মানেটা কি? আমার প্রশ্ন হচ্ছে তাহলে সেই সময় বাকি হাজার হাজার শয়ে শয়ে ছাত্রছাত্রী তারা স্নাতক হলেন 3 বছর ধরে, আর এই চিটিং বাস দীপাঞ্জন 2 বছরে স্নাতক হয়ে গেল, ছাগলামি হচ্ছে নাকি? কৌশিক বাবু ওর জীবনী নিয়ে ধুরন্ধর হয়নি, ওর জীবনী নিয়ে চুকুন্দর হয়েছে। চুকুন্দর বলে একটা সবজি হয়, হিন্দিতে বলে চুকুন্দর, ও হলো চুকুন্দর, ধুরন্ধর নয়। পরিষ্কার ইউজিসির ডকুমেন্টে লেখা আছে সময়কাল 3 বছর। কি বলছেন? আর ও তো চিটিংবাজি করছে, মিথ্যে কথা বলছে, এটা তো প্রমাণিত। আমার প্রশ্ন হচ্ছে অপদার্থ ইলেকশন কমিশন, অপদার্থ ইলেকশন কমিশনটি কতটা ঘুষ খেয়েছে ভারতীয় জনতা পার্টির কাছে এই বাংলাদেশি আর ফেরেববাজ প্রার্থীগুলোকে থ্রু করে দেওয়ার জন্য? কতটা ঘুষ খেয়েছে, কতটা পদলে অন করছে? ও লিখেছে যেই দীপাঞ্জন চক্রবর্তী সারাদিন বলছে ও নাকি মিলিটারি, ও দেশের সেনা, ও বলছে দেশের সেনাকর্তা, রিপাবলিক বাংলায় ওর নামের উপরে দেখায় সেনাকর্তা। সেনাকে কি বলা হয়? সেনাকে বলা হয় এক্স সার্ভিসম্যান। তার প্রভিডেন্ট ফান্ডের কাগজে, তার গ্র্যাচুইটির কাগজে, রিটায়ারমেন্ট পরবর্তী তার ব্যাংকিং এবং সরকারি যে কোনো ডকুমেন্টে তিনি এক্স সার্ভিসম্যান। দীপাঞ্জন কি লিখেছে নিজের হলফনামায়? কি লিখেছে? আপলোড করে দেবো। লিখেছে এক্স, না, লিখেছে রিটায়ার্ড সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসার। সরকারের আইনটা একটু বলে দিই আপনাদের। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী কর্মীদের প্রায়শই কেন্দ্রীয় সরকারি কর্মচারী হিসেবেই উল্লেখ করা হয়, কিন্তু তাদের চাকরির শর্তাবলী সশস্ত্র বাহিনীর থেকে ভিন্ন। কেন্দ্রীয় সরকারি কর্মচারী কথাটি প্রায়শই বিশেষভাবে কেন্দ্রীয় অসামরিক পরিষেবার কর্মীদের বোঝাতে ব্যবহৃত হয়। অসামরিক মানে হচ্ছে এসএসবি, সিআইএসএফ, আইটিবিপি মানে ইন্দো টিবেট বর্ডার পুলিশ। আমরা তো বলছি না যে এগুলোতে ও চাকরি করেনি, আমরা বলছি না তো, করতেই পারে, কোটি কোটি ভারতবাসী করেন, তাদের আমরা সম্মান করি, কিন্তু সম্মানটা ক্ষুণ্ণ হচ্ছে কোথায়? যখন ও মিথ্যে কথা বলছো 18 বছর এনএসজিতে ছিল। 18 বছর 2026 সালের অ্যামেন্ডমেন্টের আগে এনএসজিতে সর্বোচ্চ থাকা যেত 5 বছর, 26 সালের অ্যামেন্ডমেন্টের পরে এনএসজিতে সর্বোচ্চ থাকা যায় 7 বছর, এবং এনএসজিতে পাঠানো হয়
অসামরিক বাহিনী থেকে ডেপুটেশনে, কি বলছে ও 18 বছর ছিল, মিথ্যাবাদী চিটিংবাজ প্রতারক একটা। তাহলে এখানে তো বলছে একজন প্রাক্তন কেন্দ্রীয় সরকারি কর্মচারী যদি একজন প্রবীণ বা রিটায়ার্ড সৈনিক হন, তাকে বলা হবে প্রাক্তন সৈনিক বা এক্স সার্ভিসম্যান বা অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মী। রিটায়ার্ড সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসার তো বলা হয় না। রিটায়ার্ড সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসার কাকে বলা হয়? আমি তো বলছি ও সিআইএসএফ বা আইটিবিপিতে থেকে থাকতে পারে। ওরই বান্ধবী বয়ান দিয়েছে, তৎকালীন প্রাক্তন বান্ধবী, মানে দুটো বিয়ের পরে আবার 3 নম্বর বান্ধবী, তিনিই বয়ান দিয়েছেন যে তার সঙ্গে একাধিকবার ডেটে গিয়েছিল দীপাঞ্জন ব্ল্যাক ক্যাটের পোশাকটা পরে, এনএসজির পোশাকটা পরে। কত বড় ছাগল! দেশের সম্মানীয় এনএসজি সেখানে ডেপুটেশনে একবার চাকরি করার, চাকরি নয়, একবার ডেপুটেশনে যাওয়ার সুযোগ পেয়ে কিভাবে সেই ইউনিফর্মটার অবহেলা এবং কিভাবে অপব্যবহার করছে একবার ভাবুন। আমার কথা হচ্ছে, এ ভারতীয় জনতা পার্টির প্রার্থী বলেই বেঁচে যাবে? হ্যাঁ, এ ভারতীয় জনতা পার্টির বিধানসভার প্রার্থী বলে এর এগেনস্টে কোনো পদক্ষেপ নেবে না দেশের সরকার, নির্বাচন কমিশন, এমনকি সেনা? এইভাবে রাস্তায় নামানো যায় দেশের গরিমাকে? একটা ফেরেববাজ যায় কি? যে ভারতীয় জনতা পার্টি সারাদিন সিপিএম, তৃণমূল, কংগ্রেস, আরজেডি, হেন তেন সবাইকে নৈতিকতা শেখায়, দেশভক্তি শেখায়, কোথায় তোমার দেশভক্তি? আমার সেনার পোশাকের অপব্যবহার দেশভক্তদের মনে দাগ কাটে না? আমি বলছি, যতই নোটার সঙ্গে কম্পিটিশন থাক দীপাঞ্জন চক্রবর্তীর উত্তরপাড়ায়, আমার প্রশ্ন হচ্ছে কেন, ঠিক কেন দীপাঞ্জন চক্রবর্তীর নমিনেশন ক্যান্সেল করবে না নির্যাতন কমিশন? আমার প্রশ্ন। আপনি বলবেন কেন করবে, আমি বলছি আইন কি বলছে। দিল্লি হাইকোর্টের একটা রায় আপনাদেরকে শোনাই। দিল্লি হাইকোর্ট জানিয়েছে, কোন নির্বাচনী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে মিথ্যা ঘোষণা করাকে 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের, মানে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1951 অধীনে দুর্নীতিমূলক আচরণ বা দুষ্টু চক্র, করাপ্ট প্র্যাকটিসেস এর আওতায় আনা যেতে পারে। এডুকেশনাল কোয়ালিফিকেশন সংক্রান্ত যে কোনো রকম তথ্য গোপন, মিথ্যা তথ্য দেওয়া, মিথ্যাচার করা, এই সমস্তটা রিপ্রেজেন্টেশন অফ দি পিপল অ্যাক্ট 1951 এর অধীনে সম্পূর্ণভাবে করাপ্ট প্র্যাকটিস হিসেবে গণ্য হয় বলছে দিল্লি হাইকোর্ট এবং দেশের সংবিধান। আদালত বলেছে যে উক্ত আইনের ধারা 123 অনুচ্ছেদ 4 পাঠ করলে স্পষ্ট বোঝা যায় যে একজন প্রার্থীর প্রার্থিতা সংক্রান্ত যে কোনো মিথ্যে তথ্য প্রকাশ করা, যার মধ্যে তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্যও অন্তর্ভুক্ত, একটি দুর্নীতিমূলক আচরণ হিসেবে গণ্য হবে। দেশের আইন, দেশের সংবিধান, ইলেকশন কমিশনের গাইডলাইন এবং দিল্লির আদালত, মহামান্য বিচারালয় বলে দিচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো মিথ্যাচার করা, করাপ্ট প্র্যাকটিস, নমিনেশন বাতিলের যোগ্য।
অথচ দীপাঞ্জন চক্রবর্তী 7ই এপ্রিল বলছেন নো ডকুমেন্টস, নো এডুকেশনাল কোয়ালিফিকেশন। 8ই এপ্রিল বলছে দুটো এডুকেশনাল কোয়ালিফিকেশন, তার মধ্যে একটা ছাপার অক্ষরে একটা হাতে লেখা। ছাপার অক্ষরে লেখা হায়ার সেকেন্ডারি, স্কুলের নাম ভুল, হাতে লেখা ব্যাচেলার ডিগ্রি, স্নাতক ডিগ্রি। সেই স্নাতক ডিগ্রিতে ডিগ্রির সময়কালটাই ভুল। এটা কি করে সম্ভব? আমি আজও বলে দিতে পারি আমার আইসিএসসি কবে, আমার আইএসসি কবে, আমার গ্র্যাজুয়েশন কবে, আমার পোস্ট গ্র্যাজুয়েশন কবে, কোনটা কোন সালে, হয়তো রেজাল্ট বেরোনোর তারিখ বলতে পারবো না, কোনটা কোন সালে হয়েছে আমি বলতে পারবো না। আরে আমি কেন বলবো? ওর তো এর সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস দিতে হয়েছে, কোথায়? এবং এটা বলতে পারবেন না যে দিল্লি হাইকোর্টের কোনো বিক্ষিপ্ত রায় বা সংবিধানে কোন পাতায় লেখা আছে ইলেকশন কমিশন জানে না। আরে ইলেকশন কমিশনের সেই পাতা, সেই হলফনামা 7ই এপ্রিলের ডেটের, 7ই এপ্রিল 2026 ডেটের হলফনামা, দীপাঞ্জনের হলফনামার অংশ। এই দেখুন দীপাঞ্জনের সই, এটা দীপাঞ্জনের সই, তলায় ভেরিফাইড বাই একজন অ্যাডভোকেটের সই। এখানে পরিষ্কার লেখা আছে, পরিষ্কার লেখা আছে ভেরিফিকেশন মানে যাচাই করা। I, the deponent above named, মানে দীপাঞ্জন চক্রবর্তী, do hereby verify and declare that the contents of this affidavit are true and correct to the best of my knowledge and belief, and no part of it is false, and nothing material has been concealed therefrom. I further declare that A, there is no case of conviction on pending henotano. B, I, my spouse or my dependents do not have any asset or liability other than those mentioned above. তাহলে এই হলফনামাতে দীপাঞ্জন নিজেই এখানে সই করে বলছে হলফনামার ছত্রে ছত্রে যা যা লিখিয়াছি তাহার আমি সম্পূর্ণ দায়ভার গ্রহণ করিতেছি, এবং আমি এতদ দ্বারা আপনাদিগকে অবগত করিতে চাইছি যে ইহার মধ্যে সবটাই সম্পূর্ণ সত্য, আমি মিথ্যাচার করা বা তথ্য গোপন করার মধ্যে লিপ্ত হই নাই। এই তো এই কথার বাংলা সারমর্ম। সুকান্ত মিস্ত্রি, আপনি আপনার বাবাকে এখানে এসে কেন ডাকছেন? বয়স্ক মানুষ, ওনাকে বাড়িতে ডাকুন, এখানে কেন ডাকছেন? যাই হোক, তাহলে একটা ফলস ডিক্লারেশন, আরে আমি তো প্রমাণ করে দিলাম, আরো মজার কথা শুনবেন নাকি বাংলার মানুষ? আমার কাছে দীপাঞ্জনের যে 84তেও ওর ভাষায় পান্নালাল স্কুল, যেটা নাকি আসলে পান্নালাল ইনস্টিটিউশন, ওই পান্নালাল ইনস্টিটিউশনের 84 সালের ছাত্রদের বয়ান আছে, সেপারেট এপিসোডে নির্ভীক উত্তরে আসছে। দাঁড়ান না, ও তো নাকি পাকিস্তানের সাথে হাডুডু খেলেছে। আরে আমি তো ভারতবাসী, বাংলার ছেলে, ওর অকাত আছে, দেশকে রিপ্রেজেন্ট করবে, ওর অকাত আছে। একটা ফেরেববাজ, চুটিংবাজ। শোনাবো আপনাদের, কেন শোনাবো না? কিসের রাখো ডাকো? আসল অংশটা আলাদা এপিসোডে শোনাবো, প্লিজ এটুকু আমাকে অনুরোধ আমার রাখুন। স্কুলের নামটা কি এই নিয়ে অ্যালুমনি অ্যাসোসিয়েশন, প্রাক্তনী, ওই স্কুলের প্রাক্তনীরা কি বলছে শুনুন। সুব্রতবাবু নমস্কার, আমার নাম অনিন্দ্য চৌধুরী, আমি একজন সাংবাদিক। আমি আপনার নম্বরটা পেলাম হচ্ছে আপনাদের পান্নালাল ইনস্টিটিউশন কল্যাণী প্রাক্তনীদের একটি তালিকা থেকে আমি আপনার নম্বরটি পেলাম। বলুন।
হ্যাঁ, আমি জানতে চাইছি যে আপনি কি আমাকে এমন কোনো ব্যক্তির হদিশ দিতে পারেন যারা ধরুন 1984 সালের হায়ার সেকেন্ডারি ব্যাচ আপনাদের স্কুলের? 1984 সালে হ্যাঁ হায়ার সেকেন্ডারি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি হয়তো আপনাকে জোগাড় করে দিতে পারবো। দিয়েছেন। আপনাদের স্কুলের নাম বরাবরই তো পান্নালাল ইনস্টিটিউশনই তো। একদম, হ্যাঁ, তখনও ছিল, এখনো তাই আছে। আগে পান্নালাল হাই স্কুল বা এরকম কোনো নাম তো ছিল না। না, এর থেকে বেশি শোনালাম না, নাম ঠাম হেন তেন আমি এর মধ্যে চলে আসবে, আমি সেগুলো আর অ্যালাউ করলাম না। দেখুন চিটিং বাসটার থোবরা দেখুন। আর অপগণ্ড অপদার্থ, স্কুলে পড়েছে, স্কুলের নাম জানে না, কলেজে পড়েছে, গ্র্যাজুয়েশন করেছে, কতদিনের ডিগ্রি জানে না, কোথায় চাকরি করেছে জানে না, বলছে একবার বলছে সেনা কর্তা, একবার বলছে এনএসজি কর্তা। কর্তা, এনএসজিতে কর্তা হতে গেলে কোন ডেজিগনেশন লাগে আইডিয়া আছে কোনো? এনএসজি আমাদের দেশের গর্ব। যারা এনএসজিতে কর্মরত হন ওই ইউনিফর্মটাকে তারা পুজো করেন। ওর মতো মেয়ে ধরতে বেরোন না। আমি বলছি না, মহিলারাই বলছেন, একজন না একাধিক। শোনাবো, নির্বাচন এখনো বহুত দূর। এনএসজির পোশাক পরে মেয়েদেরকে হোটেলে নিয়ে গিয়ে বলে একটু কি হয় না? ও নাকি এনএসজি কর্তা। লজ্জা, গোটা দেশের জন্য, আমাদের জন্য লজ্জা। বলছে ও নাকি 18 বছর র সামলেছে, র আর এনএসজি একসাথে। ওর বয়সনরা ডয়সনরা সব ধয়সনরা করে দেবো আমি। আমার নাম অনিন্দ চৌধুরী। ও র দেখায় ভারতবাসীকে। রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং। ওখানে বালতিমগ নিয়ে ঢোকার অকাত আছে ওর। ওখানে নেতা ঝাঁটা নিয়ে ঢোকার অকাত আছে ওর। ও নাকি রতে কর্মরত ছিল, আর রতে কর্মরত হলে বাইরে বলা যায়? এ তথ্যভাস প্রথম কে করেছে? নির্ভীক উত্তর করেছে। আজ দেখুন সবার মুখে মুখে সেই কথা। এক মহিলার সঙ্গে আমি বলছি, কল্যাণীর যারা বাসিন্দা আছেন, B6 B7, এর থেকে বেশি বলবো না, কল্যাণীর মানুষরা বুঝলেই হবে। বাইরের সবার এক্ষুনি বোঝার দরকার নেই, পরে তো ভিডিও দেখাবো। কল্যাণীর বাসিন্দারা শুনবেন, B6 B7 বুঝতে পারছেন কি এলাকা ডিনোট করছি? সেই B6 B7 এ এক শিক্ষিত ভদ্রলোক এই দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে তার নিজের স্ত্রীর অবৈধ সম্পর্কের জেরে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে গেছেন। সেই ব্যক্তির পর্যন্ত ভিডিও স্টেটমেন্ট আছে আমার কাছে। তার ভিডিও স্টেটমেন্টের কোনো মানে নেই, তার কারণ তিনি মানসিকভাবে ভারসাম্যহীন। আমি বাংলার মানুষকে বলতে চাই, বুঝতে পারছেন ভারতীয় জনতা পার্টি কি ধরনের মাতাল, চোর, চিটিংবাজ, লম্পটদের নিয়ে বিধানসভা দখল করার লড়াইতে নেমেছে 2026 সালে? সিপিএম অন্তত অভিনয়টা করতে পারে। শতরূপ, দীপশিতা, এদের অন্তত এই ট্যালেন্টটা আছে যে গোহারা হারবো জেনেও নিজের কর্মীদেরকে উজ্জীবিত রেখে কাজটা করে যায়। হতে পারে 8 জন কর্মী, ভোটের সংখ্যা 6, কিন্তু তাও আমি বলছি অ্যাটলিস্ট এই স্তরে নামে না। ভারতীয় জনতা পার্টির কাকে নামিয়েছে? আরে আপনি ডিনাই করতে পারবেন না তো। এই তো মায়ের সঙ্গে ছবি বাংলাদেশে, এবং এই ছবিটাও ঘটনাচক্রে বরিশালে দাঁড়িয়ে, পিরোজপুরে দাঁড়িয়েই তোলা। ওর বাড়ির ম্যাপ দেখিয়ে দিলাম আপনাদের, আর কি বলবো? আমি আবারও বলছি,
এমনটা ভাবার কোনো কারণ নেই যে উত্তরপাড়া বা বেহালা পূর্ব বা যে কোনো কেন্দ্রের বিজেপি প্রার্থীকে নিয়ে আমি কোনো কথা বললে সেই কেন্দ্রে বিজেপি প্রার্থী কোনো রকম অ্যাডভান্টেজের সিচুয়েশনে আছে বলে তাকে আমি তার দোষটা আমি ধরিয়ে দিচ্ছি, এটা ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ, অবশ্যই সৌগতবাবু, আমি সব আপলোড করে দেবো, এই কমেন্ট সেকশনেই করে দেবো। এমনটা ভাবার কোনো কারণ নেই যে সেখানে বিজেপি অ্যাডভান্টেজের জায়গায় আছে বলে আমি তাদের সব তথ্য ফাঁস করছি। বাংলা, গোদা বাংলা, সোজা বাংলা কথাটা হচ্ছে আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখাতে চাইছি যে কেমন ভাবে চোর, চিটিংবাজ, প্রবঞ্চক, প্রতারক, লুম্পেন, লম্পটদের নিয়ে ভারতীয় জনতা পার্টি এবং নির্যাতন কমিশন এই ভোটের লড়াইয়ে নেমেছে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, প্রমাণ দিয়ে দিচ্ছি। আগামী দিনে 4 মের পরবর্তী দিনগুলোতে আপনি দেখবেন আজকে এই পুষ্পা সেজে ঘুরে বেড়ানো বিজেপি কর্মীরাই তৃণমূল কর্মী সমর্থকদের বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকবে, ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে। এ বাংলার মাটি ভায়োলেন্সের মাটি না, এ বাংলার মাটি উল্টো করে ঝুলিয়ে সোজা করার মাটি না, এ মাটি চুনচুনকে বদলা নেওয়ার মাটি না, কিন্তু এ মাটি নেতাজির মাটি, ক্ষুদিরামের মাটি, রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি। এ মাটিতে তুমি পড়বে ভুট্টা দানা হয়ে আর লাফাবে পপকর্ন হয়ে। মোদি, অমিত শাহ এবং তাদের ক্যারিয়াকার্তারা কান খুলে শুনে রাখো, কে কাকে উল্টো করে ঝোলায়, কে কাকে সোজা করে, আর কে কার থেকে চুনচুনকে বদলা নেয় সেটা না তৃণমূল ঠিক করবে, না বিজেপি ঠিক করবে, না সিপিএম ঠিক করবে, না আইএসএফ ঠিক করবে, না কংগ্রেস ঠিক করবে, না কোনো ইলেকশন কমিশন ঠিক করবে, না পুলিশ ঠিক করবে। সেটা ঠিক করবে এই মাটি, এই বাংলার মানুষ আর বাংলা মা। এই 3 জনের বাইরে কেউ ঠিক করবে না কাকে উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে আর কার থেকে চুনচুনকে বদলা নেওয়া হবে। পেরেববাজ, চিটিংবাজ, মাতাল, লুম্পেন, লম্পট এইসব নিয়ে ভোটের ময়দানে ভারতীয় জনতা পার্টি, বাংলার মানুষ দেখছেন, শুনছেন, চিনছেন, জানছেন। শেয়ার করুন এপিসোডটা, তাড়াতাড়ি শেয়ার করুন। আবার কালকে অন্য ভারতীয় জনতা পার্টি আরো অন্য কিছু লম্পটদের মুখোশ টেনে ছেড়বে অনিন্দ্য চৌধুরী নির্ভীক উত্তর। লাইভগুলো ডিলিট হয়ে যাবে, আর্কাইভ পেজে এগুলো আপলোড হয়ে থাকবে, কিন্তু যেটা এই বাংলার মাটি থেকে কোনোদিন মুছবে না সেটা হচ্ছে বাংলার মানুষকে সঙ্গে নিয়ে নির্ভীক উত্তরের লড়াইয়ের ইতিহাস। ছোটাবো কম, দৌড় করাবো বেশি, সবকা হিসাব হোগা। শেয়ার করুন, নির্ভয় থাকুন, জিতবে বাংলায়, কোনো বিজেপি নয়। ধন্যবাদ।